তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। দেশে করোনায় আরও ৪,৩৭৮ জন আক্রান্ত, শনাক্তের হার 14.5, 24 ঘন্টায় 6 জনের মৃত্যু। বহিরাগতদের দিয়ে নারায়ণগঞ্জে ভোটের পরিবেশ নষ্ট করার অভিযোগ তৈমুরের, নাকচ করলেন আইবি। হিউম্যান রাইটসের বিবৃতি বানোয়াট, দাবি তথ্যমন্ত্রীর। যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাইদার মরদেহ উদ্ধার গাজীপুরে, স্বর্ণালংকার ও টাকার লোভে হত্যার সন্দেহ, আটক 1। শিরোনামের পর চলে যাচ্ছে বিস্তারিত খবরে। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 2 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,129 জনের। 853টি ল্যাবে 24 ঘন্টায় 29,871 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 4,378 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.66%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16,09,042 জনে। সুস্থ হয়েছেন আরও 351 জন। এ নিয়ে মোট সুস্থ 15,52,306 জন। আইনশৃঙ্খলা বাহিনী ঢিলেঢালা ভাব এবং জনগণের অসচেতনতায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত 11 দফা বিধিনিষেধের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা দেখা গেছে মানুষের মধ্যে। স্বাস্থ্যবিধি নিয়ে মানুষ সচেতন না হলে করোনার সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ঈদ, পূজা কিংবা বড় কোনো উৎসবের আয়োজন নেই সামনে, তবে এই জনস্রোত দেখে তা বোঝার উপায় নেই। করোনা প্রতিরোধে 11 দফা বিধিনিষেধের মধ্যেও রাজধানীর নিউ মার্কেট এলাকায় মানুষের এই ঢল। ক্রেতা বিক্রেতাদের অনেকের মুখেই নেই মাস্ক, অনেকে আবার পড়লেও নামিয়ে রেখেছেন থুতনিতে। সামাজিক দূরত্ব মেনে চলতেও দেখা যায়নি মার্কেটগুলোতে। আমি আসলে লোকজনের ভিতরে ছিলাম, সবকিছুর ভিতরে দেখা গেছে কথা বলা লাগছে, কথা বলার ভিতরে মাস্ক খুলছি আর লাগানো হয় না। সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন, আমাদের দেশকে আরো এগিয়ে যেতে হবে। জরুরি কাজে যারা বাইরে বের হয়েছেন তাদের অনেকেই স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন নন। রাস্তার পাশের খোলা দোকানগুলোতেও মানুষের ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে খাওয়া দাওয়া। ঠিক আছে মাছ, ঠিক আছে, এর জন্য আমি ফালাই দিয়েছি, এটা গিট্টো দিতে পারি নাই, ফালাই দিয়েছি। আমি এখন আমি নিমু আর মাছের দোকানে যাই, আমি নিমু। মাস্ক পরা খুব জরুরি এবং স্বাস্থ্যের জন্য সবার জন্য উপকার এবং ভালো। এবং আমার মাস্ক না শেষ হতে আবার মাস্ক কিনে নিচ্ছি। সচেতন নাগরিক হিসাবে সবাই মাস্ক যে পরে, এটার জন্য স্বাস্থ্যবিধি মাইনা চলা ভালো। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি মানুষের উচিত নিজেদের স্বার্থেই স্বাস্থ্যবিধি মেনে চলা। জনসচেতনতা না বাড়লে সংক্রমণ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। ভালোভাবে হাত ধোয়া, মাস্ক পরা, জনসমাগমে খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এগুলির কিন্তু কোনো বিকল্প নয়। যারা বয়স্ক এবং যাদের কোমরবিড আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিন শুক্রবার চোখে পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কঠোরভাবে নজরদারি নিশ্চিত করতে না পারলে সংক্রমণ প্রতিরোধ অসম্ভব হয়ে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী প্রচার। বহিরাগতদের দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে এমন অভিযোগ করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে এমন অভিযোগ নাকচ করে আওয়ামী লীগের প্রার্থী সেলিনাহাত আইভি বলছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে সিটিতে। এদিকে সহিংসতা রোধে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মধ্যরাতেই শেষ নির্বাচনী প্রচারণা, তাই জনসংযোগে ব্যস্ত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, তার সক্রিয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী
বহিরাগতদের দিয়ে সিটির নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন দাবি করেন তৈমুর। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠ থেকে জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দেন তিনি। বিভিন্ন জেলা থেকে সরকারি দলের লোকজন এখানে হোটেলে রাখা হয়েছে। এই সার্কিট হাউস, নারায়ণগঞ্জ ক্লাব, ডাক বাংলাকে নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। এদিকে তৈমুরের অভিযোগের জবাবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি সাংবাদিকদের জানান, সিটিতে ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ নাকচ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক না থাকলে একটি পক্ষ সহিংসতা করতে পারে। যে বহিরাগত দিয়ে নির্বাচন করাবো কেন? আমার তো ভিত্তি আমার জনগণ। তো উনি কাকে বুঝাচ্ছে আমি জানি না, কারণ আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমার মানুষও নারায়ণগঞ্জের, আমার বাড়ি রূপগঞ্জ না। এদিকে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। ভোট সুষ্ঠু করতে 192 কেন্দ্রের প্রতিটিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সম্মানিত সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমি সবার প্রতি আমার এই আন্তরিক অনুরোধ থাকবে যে তারা তাদের কাজটুকু প্রত্যেকে নিজের দায়িত্বের প্রতি সচেতন হবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং অন্যের কাজের প্রতি সহমর্মী হবেন, ধৈর্যশীল হবেন। রোববার 5,17,000 ভোটারের রায়ে নির্বাচিত হবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ও 36 কাউন্সিলর। 18 দিনের প্রচারণায় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটাররা বলছেন এমন উৎসবমুখর পরিবেশ চান ভোটের দিনও। কেন্দ্রে গিয়ে কোনো শঙ্কা ছাড়াই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। তবে প্রশাসন বলছে ভোটারদের নিরাপত্তায় সেদিন মাঠে থাকবে 5,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরিবেশ ও শেষ দিনের প্রচারণা নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীদের অভিযোগগুলো কি, আর ভোটাররা কি বলছেন? দেখুন, প্রচারণায় কিন্তু আসলে এক কথায় বলা যায় যে আজকে জমজমাট অবস্থা। কারণ আজকে রাত্রে 12টার পরে আর নির্বাচনী প্রচারণা কিন্তু কোনো প্রার্থী চালাতে পারবেন না। আমি এই মুহূর্তে আছি বন্দর এলাকায়। সেই বন্দর এলাকায় কিছুক্ষণ আগে বড় একটি জনসংযোগ শেষ করে এখানে এসেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি এসে এখানকার যেসব নেতাকর্মী আছেন, কর্মী সমর্থক আছেন, তাদের সাথে কিন্তু আসলে তিনি কথা বলছেন, তিনি মতবিনিময় করছেন এবং ভোটের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আসলে কিন্তু তিনি কথা বলছেন। এবং তৈমুর আলম খন্দকার আজকে কিন্তু তার দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি শুরু করেছিলেন তার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। সেই সংবাদ সম্মেলনে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন, যেখানে প্রশাসনের দিকে, নির্বাচন কমিশনের দিকে এবং আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী আছে সেলিনা হায়াত আইভি, তার দিকে কিন্তু আসলে অভিযোগ তীর ছুঁড়েছেন। তবে সেই সবগুলো বিষয় কিন্তু আসলে নাকচ করেছেন নির্বাচন কমিশন। বলছে যে লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু এখন রয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলছেন কোনো বহিরাগতদের দিয়ে এখানে কিন্তু নির্বাচন কাজ পরিচালনা করা হচ্ছে না। এরপরেও আমরা আসলে দেখছি যে জমজমাট যে প্রচারণা সেটি কিন্তু আসলে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে চলছে। সব প্রার্থীরাই আসলে নির্বাচনী যে কাজ সেটি করছেন। আমরা আসলে একটু কথা বলতে চাই যিনি আছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সাথে। আর কিছুক্ষণ পরেই নির্বাচনী প্রচারটি আসলে শেষ হয়ে যাচ্ছে। শেষ সময়ের প্রচারণা এবং ভোটের পরিবেশ নিয়ে আপনার কাছে জানতে চাই। প্রচারণা তো আমাদের আজকে যে বন্দরে আমরা শেষ প্রচারণা করলাম, আপনি তো দেখছেন যে অনেক জনসমাবেশ হয়েছে। সাধারণত ঢাকাতে এত বড় মিছিল হয় না এবং এই মিছিলটা নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় নেতারা যারা ভোটার। পক্ষান্তরে সরকারি দলের যেই আজকে শোডাউনটা তারা করছে, সেখানে নেতৃত্ব দিচ্ছে মেহমানরা যারা ঢাকার থেকে আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন এবং তারা এসে তো প্রশাসনের উপরে ব্যাপক চাপ সৃষ্টি করতেছে। আমি শুনলাম তারা এই স্কুলগুলিতে সিসি ক্যামেরা সরায় দেওয়ার জন্য বলছে। যদি সিসি ক্যামেরা সরায় দেওয়া হয় তবে তো এটা লুটপাট করা, চুরি করার এবং আমাদের নেতাকর্মীদের সমর্থকদের উপরে জুলুম করার একটা সুযোগ হবে। আমি চাই
যে সিসি ক্যামেরা যেন থাকে। আচ্ছা, সবশেষে একটা বিষয় একটু জানতে চাই যে কালকে রোববার একদম শেষ সময় পর্যন্ত আপনি ভোটের মাঠে থাকবেন কিনা? কেন থাকবো না? হোয়াই, আপনার কাছে কি যুক্তি আছে যে আমি মাঠে থাকবো না? কেন আমি মাঠে থাকবো না? এত হাজার হাজার জনতা আমার পক্ষে নামছে, তাদের রেখে আমি কোথায় চলে যাব? জীবনভর জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো। এগুলি ওই সরকারি দলের লোকেরা অপপ্রচার করে, তাদের স্বভাবে এটা অপপ্রচার করা। তারা তাদের ভরাডুবি দেখে, নৌকার ভরাডুবি দেখে আজকে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসন ঢাকা থেকে মেহমানরা সেখানে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করতেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার তিনি বলছিলেন যে এই নির্বাচনে এখন পর্যন্ত তার অবস্থান ভালো রয়েছে এবং শেষ পর্যন্ত তিনি আসলে লড়ে যেতে চান। তো আমার কাছে নির্বাচনের এটি ছিল এখনকার সবশেষ খবর। আদিলুর, আপনি থাকবেন আমাদের সাথে। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। মাহমুদুল, আপনি এই মুহূর্তে কোন জায়গায় রয়েছেন? শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? আর সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন তৈমুর আলম খন্দকার, এই বিষয়ে তিনি কি বললেন? আমি ঠিক এখন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে আছি। ঠিক এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগে লোকাল মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার যে গণসংযোগ, সেই গণসংযোগটি শেষ করে এই পার্টি অফিসে অবস্থান করেছেন এবং এই কিছুক্ষণ অবস্থান করার পর তিনি এখন বাসায় অবস্থান করছে যতটুকু জানতে পারছি। এবং আজকে আর তিনি গণসংযোগে বের হবেন না বলে জানিয়েছেন। তার আগে সকালে তিনি একটি ব্রিফিং করেছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে। এরপরই 3টায় পথসভা ছিল, পথসভায় যোগ দিয়ে সেখানে কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে এসেছিলেন। সেই পথসভা শেষে এরপর গণসংযোগ করেন। সেই গণসংযোগে তিনি শহরের মোটামুটি প্রায় সব জায়গায় গিয়ে তিনি পথসভা শেষ করে এই ঠিক পার্টি অফিসের সামনেই পথসভা শেষ করেন। মূলত তৈমুর আলম খন্দকার যে অভিযোগগুলো করছেন সেই পাল্টা যুক্তিও আইভী এবং যারা কেন্দ্রীয় নেতা এসেছিলেন এখানে তারা জবাব দিয়েছেন। সেলিনা হায়াৎ আইভীর মূল কথা হচ্ছে যে তার মূল শক্তি হচ্ছে ভোটার। সেখানে যেসব অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলো আসলে সত্য নয় এবং ভোটাররা তাকে জয় করবে বলে তিনি দাবি করছেন এবং একই সঙ্গে যারা কেন্দ্রীয় নেতা এসেছিলেন তারাও একই কথা বলেছেন। এছাড়া যেটি সকালবেলায় সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার কেন্দ্রীয় নেতাদের এই নারায়ণগঞ্জে আসার বিষয়ে প্রশ্ন তুলেছেন বা অভিযোগ করেছেন, সেই বিষয়ে কিন্তু প্রশ্নের জবাব দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভী কিন্তু বলছেন যে কেন্দ্রীয় নেতারা এই নির্বাচনে আসতে পারে এবং কেন্দ্রীয় নেতারা এখানে পর্যবেক্ষণ করছে, এর বাইরে তারা কিছু করছে না। সব মিলিয়ে বলা যেতে পারে যে প্রচারণা আজকে শেষ দিন এবং ঠিক 12টার সময় শেষ হয়ে যাবে। তার আগে পুরো নারায়ণগঞ্জ বলা যেতে পারে প্রতিটি ওয়ার্ডে অলিতে গলিতে প্রচারণা চলছে এবং 12টার সময় আজকের সকল ধরনের প্রচারণা শেষ হবে। থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। যুক্তরাষ্ট্রে যেখানে প্রয়োজন লবিস্টরা সেখানেই কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির প্রশাসন নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখতে সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি। আর বিএনপির লবিস্ট নিয়োগ প্রশ্নে বলেন তা নিয়ে সরকার চিন্তিত নয়। শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনফারেন্সে যোগ দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দেওয়া প্রসঙ্গে। মার্কিন প্রশাসন, নীতি নির্ধারক, মানবাধিকার গোষ্ঠী ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষায় সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থে যেখানে দরকার তারা সেখানেই কাজ করবে। আমরা আশা করি যে এই ধরনের ধাক্কা যা আসবে, আমরা সেই জন্য যদি আমাদের কোথাও কোনো গ্যাপস থাকে, উইকনেস থাকে, দুর্বলতা থাকে, অবশ্যই উইল ট্রাই টু টেক কেয়ার অফ দোজ। পরে বিএনপির লবিস্ট নিয়োগ করা নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। Everybody has the right to engage whatever they want to do in a legal process and there is nothing against it. BNP করুক, অন্য লোকজন করুক, এটা তাদের, it is their headache, not a mine. এদিকে বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিকে একপেশে, অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তথ্যমন্ত্রী। এই বিবৃতি যেভাবে দেওয়া হয়েছে এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়, এটি উদ্দেশ্য প্রণোদিত এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং এই বিবৃতি পড়ে আমার মনে হয়েছে এই বিবৃতিটা বাংলাদেশ থেকে হয়তো কেউ ড্রাফট করে দিয়েছে, সেটিকে পরিমার্জন করে তারা প্রকাশ করেছে মাত্র।
এছাড়া বিএনপির সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তাদের সমাবেশ সফল করতে সরকার সব ধরনের সহায়তা করলেও নিজেরা মারামারি করে সব পণ্ড করছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের 2 দিন পর গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারের মরদেহ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। নিখোঁজের পর নিহতের স্বজনরা কাশিমপুর থানায় জিডি করলে তদন্তে নামে পুলিশ। পরে গাইবান্ধা থেকে আনারুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যে আজ সকালে গাজীপুরের পানিশাইলে অধ্যাপক সাইদার বাসার 200 গজের দূর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দিনমজুরকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। স্বর্ণালংকার ও টাকা পয়সা আত্মসাতের লোভে প্রফেসর সাইদার নির্মাণাধীন বাড়িতে কর্মরত শ্রমিকদেরকেও তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় প্রজেক্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। গত 12 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন 71 বছর বয়সী সাইদা। উত্তরাঞ্চলে গত কয়েকদিনের চেয়ে আজ শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশায় প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। দিনের বেলাতেও ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দুপুর 12টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শুক্রবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন 9.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র শীত আর ঘন কুয়াশায় দৈনন্দিন আয় কমেছে খেটে খাওয়া মানুষের। এদিকে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রংপুরেও। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন থাকবে ঘন কুয়াশা আর বাড়তে পারে শীত। আগে 700-800 টাকা ভাড়া মারছিলাম, এখন ঠান্ডার কারণে লোকজন পাওয়া যায় না, লোকজন উঠে না। এমন কুয়াশা যে ঘর থেকে বাহির হওয়া যায় না, আর বাইরে না হতে পারলে তো আমাদের কর্মস্থলেও পৌঁছানোটা সম্ভব না। খাবারের নিম্নমান, অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় চলে বিক্ষোভ কর্মসূচি। এদিকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও বিষয়টি সময় সাপেক্ষ বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই হল কর্তৃপক্ষের কাছে খাবারের নিম্নমান, অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ করে আসছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার হলের প্রভোস্টের সঙ্গে সমস্যা নিয়ে ফোনে কথা বলার চেষ্টা করেন ছাত্রীরা। এরপর প্রভোস্টের বিরুদ্ধে দাবিকে গুরুত্ব না দেয়া ও খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন ছাত্রীরা। পরে প্রভোস্টের পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন। আমরা টিচারদেরকে বলতে গেলি, প্রভোস্টদেরকে বলতে গেলি, ওনারা বলে আমাদের সিট ক্যান্সেল করে দিবে, আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়। ম্যাম উনি বললো যে হচ্ছে এখন কি অনেক ইমার্জেন্সি, কেউ তো মারা যায় নাই, কেউ মারা গেলে একটা কথা ছিল। খাবারের মান অতি খারাপ, অতি জঘন্য, খাওয়া যায় না এবং দাম বাড়ানোই হচ্ছে। এরপরে যেমন সিটের ইস্যু, যেমন 4 জনের যে সিটটা সেখানে 5 জন দেওয়া হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি জানান, প্রভোস্ট এই মুহূর্তে করোনা আক্রান্ত। আশ্বাস দেন শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার। হলের ডিসিপ্লিনও ভালো। তারপরে আমরা বলছি যে তোমাদের যদি আমরা আরো কয়েকদিন যাই, তারপর আমরা আবার বলবো, তোমাদের যদি কোনো ধরনের তারপরে যদি কোনো ধরনের ক্ষুদ্র প্রতিক্রিয়া থাকে বা তোমাদের যদি মনে করো যে এই দাবিটা পূরণ হয়নি, আমরা দেখবো ব্যাপারটা। তবে শনিবারের মধ্যে প্রভোস্টের পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছেন ছাত্রীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ভারতীয় পণ্যের ছবি দেখিয়ে স্থানীয় টেইলার্সের তৈরি পোশাক সরবরাহ এবং ভারতীয় পরিচয় ও নম্বর ব্যবহার সহ নানা কৌশলে ফেসবুকে ব্যবসার নামে প্রতারণা করছেন অনেকে। অনেক সময় পণ্য না দিয়েই হাতে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এই ধরনের অভিযোগ রয়েছে 5007টি। প্রতারিত হয়ে অনেকে অভিযোগ না করায় প্রতারকেরা ধরাছোঁয়ার বাইরে থাকছে বলেও জানিয়েছে পুলিশ। ফেসবুক পেজে ভারতীয় পরিচয় এবং ফোন নাম্বার ব্যবহার করে দেওয়া হয় বিজ্ঞাপন। কিছু টাকা নিয়ে অর্ডার কনফার্ম করে মোবাইল ফোনে পাঠানো হয় মেসেজ। এরপর সরবরাহকারী পরিচয়ে একজন কল দিয়ে পুরো টাকার বিনিময়ে পণ্য দেওয়ার কথা জানায়। টাকা পেয়ে গেলেই বন্ধ করে দেওয়া হয় সেই মোবাইল ফোন। পেমেন্ট করার পরে ওরা আমাকে 3 দিনের মধ্যে কোনো ডেলিভারি দেয়নি, ইভেন আমার পেমেন্টটাও ফেরত আমি পাইনি। আবার ভারতীয় পোশাকের ছবি দেখিয়ে স্থানীয় টেইলার্স থেকে পোশাক তৈরি করেও প্রতারণা করছেন অনেকে।
পণ্য হাতে পেলে দেখা যায় রং ও নকশা সহ কিছুই মিলছে না ছবির সঙ্গে। এ নিয়ে মামলা করার কথা বললেও পরোয়া করছে না অনেক প্রতারক। আমার এক আত্মীয় অনলাইন থেকে অর্ডার করেছে, একটা নিম্নমানের পোশাক দিয়েছে। টেক্সটের ওরা কোনো রিপ্লাই দেয়নি। আমি টেক্সটে বলেছিলাম যে আমি কেস করব। ফেসবুকে পণ্য কিনতে গিয়ে প্রতারিত হয়ে এখন পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছেন 5004 জন। আর গেল এক বছরে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ সংক্রান্ত অভিযোগ 56টি, মামলা হয়েছে 14টি, গ্রেফতার 45 প্রতারক। এমন ঘটনা আরো বেশি হলেও অনেকে অভিযোগ না করায় তা সামনে আসে না বলছে পুলিশ। পাবলিককে আমরা বোঝানোর জন্য, পাবলিককে প্রলোভিত করার জন্য আমরা ইন্ডিয়ার নামটুকু ব্যবহার করছি এবং ইন্ডিয়ার পণ্যের কথা আমরা বলছি। আপনি নিকটস্থ থানায় গিয়ে আপনি কমপ্লেইন করবেন, আপনার কমপ্লেইনের ভিত্তিতে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা ঠেকানোর পাশাপাশি প্রকৃত উদ্যোক্তাদের নিরাপত্তায় ফেসবুক ভিত্তিক ব্যবসাকে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। ই কমার্সের যে এই পর্যায়টা আছে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে যে জিনিসটা দরকার, আপনাদের সহযোগিতা দরকার এবং এখানে আপনাদের সচেতনতাও একটা মুখ্য বিষয়। হোপফুলি আমরা 2022-এর যে ই কমার্স, সেই ই কমার্সকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। প্রতারণা থেকে রক্ষা পেতে পণ্য হাতে পাওয়ার পরই যাচাই বাছাই করে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সরকারের নীতিমালায়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ। মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাবে শুক্রবার 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে 2 সপ্তাহে তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, শুক্রবার স্বল্প পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। নিষেধাজ্ঞার পরও উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে সমালোচনা করেছে জাপান। এর আগে 5 জানুয়ারি এবছরের প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয় সেটি ছিল হাইপারসনিক মিসাইল। গত মঙ্গলবার দ্বিতীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। এর জেরে বুধবার দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। সংবাদের এ পর্যায়ে থাকছে বিজয়ের 50 বছর পূর্তিতে অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান। এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার 50 বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমান তালে এগিয়েছে বেসরকারি খাতও। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি, সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মহিরুহু হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ বিএসআরএম। সাল করাচি থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন আকবর আলী আফ্রিকাওয়ালা। পানির স্বাদ ভালো লাগায় থিতু হন এখানে। জুবিলি রোডে বাসা ভাড়া নিয়ে শুরু করেন হার্ডওয়্যারের ব্যবসা। 2 বছর পর নাসিরাবাদে যাত্রা শুরু করে রড তৈরির কারখানা ইস্ট বেঙ্গল রিরোলিং মিলস। এখন 5000 কর্মকর্তা কর্মচারীর সুবিশাল পরিবার বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস বিএসআরএম। এতে পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে আরও 15,000 শ্রমিক কর্মীর। কারখানা 8টি, বছরে রড উৎপাদন 16 লাখ টন আর বিলেট 18 লাখ। বার্ষিক লেনদেনের পরিমাণ 12,000 কোটি টাকা। শুরুটা আকবর আলীর হাতে, তবে সে উদ্যোগ এ পর্যায়ে নিয়ে এসেছেন তার ছোট ছেলে আলী হুসাইন আকবর আলী। উঁচু বেতনে চাকরি পেলেও যাননি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোতে। বাবার অনুপ্রেরণায় 1977 সালে যোগ দেন পারিবারিক ব্যবসায়। এখন তাকেই বলা হয় বাংলাদেশের ইস্পাত শিল্পের গুরু। দেশে লোহা ও ইস্পাত শিল্পের যুগান্তকারী সব পরিবর্তন এসেছে তার হাত ধরেই। আমার বাবা ওয়াজ ডুইং বিজনেস ইন হার্ডওয়্যার ইন করাচি, তো উনি অফ অ্যান্ড অন ঢাকা আসতো। সো 49-এ হি ইউজ টু কাম ফ্রম সিন্স 49 হি ইউজ টু কাম হিয়ার। then he came to চিটাগং বেড়াতে। তো বেড়াতে যখন চিটাগং আসলাম, তো উনি এখানে চিটাগংয়ে পানি with iron he liked it. So for his stomach he was very happy with the water.
So he thought about establishing his business in Chittagong. So আমরা ইন্ডিয়া থেকে করাচি থেকে চিটাগং আসলাম। চিটাগং আমার সেন্ট প্লাসিড স্কুল চিটাগং পাতাগাডা, ওখানে আমার অ্যাডমিশন দিল। And since then I was in Chittagong. In 71 definitely due to trouble they all left for Karachi, and in 72 they came back. My brother, my uncle, they were staying here, and we started working in 71 over here. 1984 সালে কোল্ড টুইস্ট স্টিল রড দিয়ে পণ্যে আনেন বৈচিত্র্য। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে বিএসআরএম পরিণত হয় দেশের 1 নম্বর স্টিল কারখানায়। একসময় বড় প্রকল্পে স্টিলের চাহিদা মেটাতে ছিল আমদানি নির্ভরতা। এখন সে চিত্র বদলেছে। এমন কোনো বড় ধরনের প্রকল্প নেই যেখানে বিএসআরএম এর রড ব্যবহার হচ্ছে না। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। আমাদের গ্রোথ প্ল্যান আছে, ইনভেস্টমেন্ট প্ল্যান আছে। অলরেডি আমরা নতুন একটা প্ল্যান্ট নতুন একটা ইন্ডাস্ট্রির জন্য আমরা কমিট হয়েছি, আমরা ওটাও করব। আর সামনে গিয়ে নতুন নতুন জিনিস আমরা করতে থাকবো। দেখেন আমার যখন থেকে আমি জয়েন করছি আমার অনেক সময় হয়েছে, এখন অলরেডি 20 বছর হয়েছে। সো আগে একটা সিস্টেম একটা কোম্পানি চলতো, কিন্তু টাইমের সাথে সাথে নিজেকে চেঞ্জ হতে হবে। আমাদের ফিলসফি হচ্ছে যে আমাদের লোককে কীভাবে আরও এম্পাওয়ার করতে পারি। সো আগে সিস্টেম যখন আমরা ছোট ছিলাম ওটা অনেকটা ওনার ড্রিভেন অর্গানাইজেশন ছিল। আজকে আমরা খুবই প্রাউড ফিল করি আমাদের এটা পুরো অর্গানাইজেশন পিপল ড্রিভেন আছে। জাহাজ ভাঙার লোহায় সহজলভ্য হয় রডের কাঁচামাল। এ সময়ে পণ্যের মান বাড়াতে যুক্তরাজ্য থেকে আনা হয় যন্ত্রপাতি। 87 সালে আন্তর্জাতিক মানের উচ্চ শক্তির 60 গ্রেড রড তৈরি শুরু হয় তার হাত ধরেই। এতে নির্মাণ শিল্পে আসে বড় পরিবর্তন। ভূমিকম্প প্রবণ এলাকার জন্য আল্টিমা আর উপকূলীয় এলাকার জন্য লবণে ক্ষয়রোধী রড সেঞ্চুরাও আসে তার হাত ধরেই। আন্তর্জাতিক মান নিশ্চিত করার সক্ষমতার বহু সনদ অর্জন করেছে এই শিল্প গ্রুপ। রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরায়ও। From 16,000 tons a month আমরা এই রোলিং মিলকে নিয়ে গেলাম 1,10,000 টন in 20 years. It took us 20 years. তো ইকুইটি দেওয়ার জন্য we talked to a lot of friends here and abroad. So a lot of people came up. A lot of people did not participate. Those participate যে করছে ওরা অনেক লাভ করছে। পাবলিক কোম্পানি করার পরে আমরা দেখলাম যে 3 লাখ টন তো ক্যাপাসিটি কম হবে। ওই করতে করতেই আমরা প্লান্টকে 4 লাখ টন করলাম। এই পরে next 4 years we started improving the production of this mill. তারপরে 2014 আমরা আরেকটা রোলিং মিল করলাম because the country was growing. তারপরে এখন আমরা আরেকটা প্লান্ট করতেছি another 6 lakh tons. So প্রায় total our capacity will be 2.2 million tons. সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নাসিরাবাদে কারখানার পাশেই স্কুল করেছে বিএসআরএম। সেখানে 550 ছেলে মেয়ে পড়াশোনা করছে 8ম শ্রেণী পর্যন্ত। তাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানোর দায়িত্বও নিচ্ছে বিএসআরএম। আলী হুসাইনের বিশ্বাস, সাফল্য পাওয়ার কোনো ছোটখাটো পথ নেই, চাই কঠোর পরিশ্রম ও সততা। লাইফে কোনোদিন মিথ্যা কথা বলবে না। ওয়ার্ক হার্ড, সিনসিয়ারলি, ভালো ক্যারেক্টার রাখেন, কিপ অন ফরগিভিং পিপল। আপনি গ্রাজ ভিতরে রাখেন, উনি আমাকে এটা করছে আমি দেখে নেব, ওই রকম গ্রাজ ভিতরে রাখলে কাজ হয় না। এইসবগুলো স্ট্রেট যদি মানুষও হয়, অ্যান্ড লাইফ সাকসেস ইজ ভেরি ইজি।